আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমাদের মনে হচ্ছে তো যে বৈষয়ীর আবার এত আনন্দ কিসের? তার কারণ কি জানো? যে আমার অনেকগুলো বৈষয়ী তো হয়েইছে, আর তার মধ্যে একজন বৈষয়ী আদিত্রি, সে আমার কাছে ভয়েস মেসেজ করে আবদার করেছে যে বীরপুরুষ কবিতার গল্পটা সে শুনবে। সে তো খুব ছোট্ট, ক্লাস 1-এ পড়ে। তো যেদিন আমি রবীন্দ্রনাথের ছেলেবেলার গল্প বলেছিলাম, সেদিন ওর খুব জ্বর ছিল। তার মধ্যেও সেটা শুনেছে, শুনেই আমাকে মেসেজ করেছে যে বৈষয়ী আন্টি, তুমি আমাকে বীরপুরুষের গল্পটা বলবে। তো ও তো ছোট, তাই জন্য গল্প বলেছে, কিন্তু এটা রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা হিসেবে লিখেছেন। আর শুধু আদিত্রি নয়, সান্নিধ্যা, সে আবার কি বলেছে যে ওই 3 পরীর যে গল্প শুনিয়েছিলাম তোমাদের, সেই 3 পরীর ছবি নাকি ও যেমন যেমন শুনে শুনে ওর মনে হয়েছে, ওর কল্পনায় ও যেমন দেখছে তেমনই নাকি ছবি এঁকে পাঠাবে। আর পিহু, সে বলেছে ওই মমের পুতুল মমির দেশের মেয়ে নেচে যায় গানটা ও আগে শুনেছে, আবার এই গল্পের মধ্যেও শুনেছে নজরুল, কাজী নজরুল ইসলামের যে জীবন কথায়। ও বলেছে নাকি সেই নাচটা আমাকে ভিডিও করে পাঠাবে। আরও আনন্দের খবর জানো? যেই শুনেছে আমার আরেকজন বন্ধু, সে সখা, সই নয়, সে হচ্ছে আন্দ্রনিক, সে তার মার কাছে আবদার করে বীর পুরুষের সেজে আমাকে ছবি পাঠিয়েছে। তাহলে বলো যে এতগুলো বন্ধু পেয়ে আমার আনন্দ হবে না? তো সেই জন্য আদিত্রির আবদারে আমি বীরপুরুষ কবিতার কাহিনীটা আগে তোমাদের বলছি। সেটা কি হয়েছে না, বীরপুরুষ কবিতার যে কথক, কথক মানে যে বলছে, সে একটা ছোট্ট ছেলে। সে মনে মনে ভাবছে সে খুব সাহসী, খুব শক্তিশালী, তাই জন্য সে রবীন্দ্রনাথ তাকে বীরপুরুষ বলছেন। বলছেন তার মাকে, সেই কথক ছেলেটি বলছে যে মনে করো আমি যেন বিদেশ ঘুরে তোমাকে অনেক দূরে বেড়াতে নিয়ে যাচ্ছি। তুমি পালকিতে করে যাচ্ছ, দরজাটা একটু ফাঁক করে, আর ওই বীরপুরুষ সে কি করছে না, লাল রঙের একটা ঘোড়ার ওপরে বসে টকবকিয়ে যাচ্ছে। আর তার ফলে কি হচ্ছে, রাস্তা থেকে ধুলো উঠছে, সেই ধুলোর রঙটাও লাল। এবার কি হলো, কেন ধুলোর রং লাল কেন বলো তো? রবীন্দ্রনাথ তো শান্তিনিকেতনে থাকতেন, বীরভূমি, ওটাকে লাল মাটির দেশ বলা হয়, সেখানকার মাটির রং লাল, তাই জন্য কবি তো সামনে, চোখের সামনে দেখছেন যে লাল ধুলো উঠছে, তাই কবিতাতেও লিখে দিলেন। তারপরে কি হলো, যেই সন্ধেবেলা হলো, সূর্য অস্ত গেল, তখন সেই ছোট ছেলেটি যেন মনে হলো যে তারা একটা দুটো জোড়া দিঘির কাছে এসেছে, কিন্তু যেদিকে চারিদিকে তাকিয়েছে কেউ কোথাও নেই। তখন সে ভাবছে, বলছে মাকে যে তুমি কি খুব ভয় পেয়েছো, ভাবছো কোথায় এলে? কিন্তু আমি বললাম, মানে ওই কথক বলছে যে দেখো ওই দূরে একটা মরা নদীর সোঁতা দেখা যাচ্ছে। মরা নদীর সোঁতা মানে যে নদীতে আর জল প্রবাহিত হয় না, আর জল পাওয়া যায় না, সেটাকে মরা নদী বলে, কিন্তু দাগটা থেকে গেছে। এইবারে কি হলো, কিচ্ছু দেখতে পাচ্ছে না। তখন মা তার খোকার দিকে দৃষ্টি আকর্ষণ করে বলছে যে দেখ দেখ, দিঘির ধারে একটা যেন কিসের আলো দেখা যাচ্ছে। অমনি সময় তারা শুনতে পেল যে এক ডাকাতের দল হাড়ে রেড়ে করে তাদের দিকে এগিয়ে আসছে। সেই ডাকাতদের আসতে দেখে যারা পালকি বেহারারা ছিল, তারা পালকি ছেড়ে পাশের কাটা বনে একবারে থরথর করে কাঁপছে। আর খোকা যেন মাকে ডেকে বলছে যে আমি তো আছি, তুমি কেন ভয় পাচ্ছ?
এবার সেই ডাকাতেরা তাদের কেমন দেখতে জানো, তাদের হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে আবার জবা ফুল গুজেছে, কারণ তারা তো মা কালীর ভক্ত। ডাকাতি করার আগে সবাই আগে মা কালীকে পুজো করে আসতো। তারপরে তখন খোকা বলল যে আমি তাদের মাঝখানে ঘোড়া ছুটিয়ে গিয়ে বললাম, খবরদার, এক পা যদি তোমরা সামনে আসো তাহলে কিন্তু আমি তোমাদেরকে টুকরো টুকরো করে দেবো। তারপরে তো ডাকাত আর খোকার সঙ্গে খুব করে লড়াই হলো, কিন্তু খোকা তো জিতে গেল, কারণ সে তো বীর পুরুষ। তখন অনেক লোকের সঙ্গে লড়াই করে রক্ত মেখে ঘেমে যখন সে তার মায়ের কাছে এসে বলছে, মা, লড়াই থেমে গেছে, সেই শুনে তার মা পালকি থেকে নেমে তাকে আদর করে কোলে নিয়ে বসে বলছে, ভাগ্যিস খোকা আমার সঙ্গে ছিল, নালে কি যে আমার হতো। তখন কথক বলছে, রোজ কত কি ঘটে, কিন্তু এরকমটা যদি সত্যি সত্যি হতো, কারণ ও তো এটা মনে মনে ভাবছে, তাহলে কি হতো না, যারা এই গল্পটা শুনতো তারা সবাই অবাক হতো। কিন্তু সেই বীরপুরুষ খোকার দাদা, সে তো বড়, তার তো বুদ্ধি আছে, সে তখন বলছে যে সেটা কি করে সম্ভব, এতগুলো লোকের সঙ্গে লড়াই করার মতন গায়ের জোর কি খোকার আছে? তখন পাড়ার লোকে সবাই বলতো শুনে যে ভাগ্যিস খোকা তার মায়ের কাছে ছিল, তাই জন্য তার আর কোনো দুর্গতি হয়নি বা অসুবিধে হয়নি। তাহলে এই কবিতাটাও রবীন্দ্রনাথ ঠাকুর তার শিশু কাব্যগ্রন্থে লিখেছেন। আমি এখন কবিতাটা তোমাদের পড়ে শোনাচ্ছি। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবকিয়ে তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে। সন্ধে হলো, সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে চাই, কোনোখানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় করো না মাগো, ওই দেখা যায় মরা নদীর সোতা, চোর কাটাতে মাঠ রয়েছে ঠেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কোনোখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে 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 রে, ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেহারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন তোমায় বলছি ডেকে, আমি আছি, ভয় কেন মা করো, হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি, দাঁড়া, খবরদার, এক পা কাছে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। শুনে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল, হারে রে 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 রে, তুমি বললে যাস নে খোকা ওরে, আমি বলি দেখো না মা চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই গেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছো ভাগ্যে খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে,
রোজ কত কি ঘটে যাহা তাহা, ঠিক এমন কেন সত্যি হয় নাহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনতো যারা অবাক হতো সবে। দাদা বলতো, কেমন করে হবে, খোকার গায়ে এত কি জোর আছে? পাড়ার লোকে সবাই বলতো শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে। তাহলে এই কবিতাটা যদি তোমাদের শুনে ভালো লাগে, তাহলে তোমরা লাইক করে দিও, বন্ধুদেরকে শোনাবার জন্য শেয়ার করো, আর আরও কিছু কবিতা শোনার জন্য সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের যদি ইচ্ছে হয় কোনো গল্প শোনার, কবিতা শোনার, বা এরকম কোনো চরিত্রর সাজ সেজে আমাকে ছবি পাঠানোর, তাহলে তোমরা সেটাও করতে পারো। আমি তখন তোমাদের নাম দিয়ে পরের ভিডিওতে তোমাদের কথা বলবো। টাটা।